নমস্কার, শান্তন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছে আমি দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। বৃহস্পতিবার ভারতীয় জনতা পার্টির জনজাতি চিন্তন বৈঠক অনুষ্ঠিত হয়। প্রদেশ বিজেপির পক্ষ থেকে রাজধানীর গীতাঞ্জলি টুরিস্ট গেস্ট হাউসে হয় এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, সাংসদ রাজীব ভট্টাচার্য, প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা এবং মন্ত্রী বিকাশ দেববর্মা। সবকিছু ঠিক থাকলে আগামী 2026 সালে রাজ্যে অনুষ্ঠিত হবে এডিসির নির্বাচন। এর আগে শুরু হয়েছে ভারতীয় জনতা পার্টির ম্যারাথন বৈঠক। বৃহস্পতিবার ভারতীয় জনতা পার্টির জনজাতি চিন্তন বৈঠক অনুষ্ঠিত হয়। প্রদেশ বিজেপির পক্ষ থেকে রাজধানীর গীতাঞ্জলি টুরিস্ট গেস্ট হাউসে হয় এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, সাংসদ রাজীব ভট্টাচার্য, প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা এবং মন্ত্রী বিকাশ দেববর্মা। মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, জনজাতিদের কল্যাণে জন্য সবসময় জনজাতি চিন্তন বৈঠক অনুষ্ঠিত হয়। এই চিন্তন বৈঠক মানে আত্মসমালোচনা করে আগামী দিনের দিশা নির্ধারণ করা। মুখ্যমন্ত্রী এদিন দাবি করেন, সর্ববৃহৎ দল হল ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টির মতো কোন রাজনৈতিক দলে এত সদস্য নেই। ত্রিপুরা রাজ্যে 2011 সালে জনগণনা অনুযায়ী 31% জনজাতি অংশের মানুষ রয়েছে। তাদের জীবন মান উন্নত করতে সরকার শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা এবং কর্মসংস্থান সহ সব ক্ষেত্রে উন্নতি সাধন করতে আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠক বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। আমাদের যে জনজাতি নেতৃবৃন্দরা আছে তাদেরকে নিয়ে আমরা সময় সময় আমরা চিন্তন বৈঠক করে থাকি। চিন্তন বৈঠকের আসল উদ্দেশ্য হচ্ছে যে নিজেদের যে আত্মসমালোচনা এবং আগামী দিনে সেটাকে আত্মসমালোচনার মাধ্যমে নিজেকে কোন দিশায় আগামী দিন চলা উচিত সেই বিষয়ে চিন্তাধারা করা এবং ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করা। আমরা সবাই জানি যে বিশ্বের সর্ববৃহৎ পার্টি হচ্ছে ভারতীয় জনতা পার্টি। ভারতবর্ষে তো বটেই, এত সংখ্যক মেম্বার এখন পর্যন্ত ভারতবর্ষে আর কোনো পার্টিতে দেখা যায়। তো সেই পার্টির আমাদের জনজাতি শ্রেণীর যারা আছেন ওনারা তো আছেনই, প্লাস মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে যারা পিছিয়ে পড়া বর্গ আছে, পিছিয়ে পড়া বর্গের মধ্যে আমাদের এসসি মোর্চা আছে, এখানে এসটি তো আজকে হচ্ছে এখানে, তাছাড়া ওবিসি মোর্চা আছে, যারা কৃষক যারা আছে কৃষকদের নিয়ে আমাদের মোর্চা আছে, এরকম বিভিন্ন মোর্চা আপনারা সবাই জানেন, মহিলা মোর্চা আছে, যুব মোর্চা আছে। তো আপনারা জানেন যে আমাদের ত্রিপুরাতে যে 2011 যে সেন্সাস, সেই সেন্সাস অনুযায়ী প্রায় 31% জনজাতি আমাদের ত্রিপুরাতে আছে এবং তাদের যাতে আগামী দিন তাদের জীবন মান, অর্থনৈতিক ইনফ্রাস্ট্রাকচার, স্কুল, এডুকেশন, কলেজ সব মিলিয়ে, তাদের খেলাধুলা সব মিলিয়ে ওনাদের যাতে উন্নতি সাধন হয়, মাননীয় প্রধানমন্ত্রীজি সেই বিষয়ে উনি অত্যন্ত জোরালোভাবে উনি বক্তব্য প্রায়শই রাখেন। আয়োজিত বৈঠকে উপস্থিত প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, ভারতীয় জনতা পার্টি সবসময় নির্বাচন নিয়ে প্রস্তুত থাকে। এডিসি নির্বাচন নিয়ে ভারতীয় জনতা পার্টি প্রস্তুত। আজকের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্গদর্শনে জনজাতিদের জন্য উন্নয়ন হচ্ছে কিনা সে বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সরকারি বিভিন্ন প্রকল্প জনজাতিদের কাছে পৌঁছাচ্ছে কিনা সে বিষয়ে আলোচনা করা হয়। বৈঠকে উপস্থিত বিধায়ক, এমডিসি সহ দলের জনজাতি নেতৃত্বদের সঙ্গে আগামী দিন জনজাতিদের বিকাশে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে জানান। আমাদের ভারতীয় জনতা পার্টির জনজাতি মোর্চার উদ্যোগে আজকে একটা চিন্তন বৈঠকের আয়োজন করা হয়েছে এবং এই জনজাতি মোর্চার আগামী দিনে তারা এই সংগঠনকে সামনে রেখে কিভাবে আরও শক্তিশালী করা যায় এবং জনজাতিদের যে সুযোগ সুবিধাগুলি কেন্দ্রে নরেন্দ্র মোদীজি সরকার এবং রাজ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বের সরকার এই জনজাতি কল্যাণের জন্য যে কাজগুলি সামনে রেখেছে তার বিচার বিশ্লেষণ করা এবং আমাদের ভীষণ ডকুমেন্টে যেই
জনজাতিদের বিকাশের জন্য যে কথাগুলি বলা হয়েছিল তার পরিপূর্ণতা এবং তার বাকি কাজগুলি যাতে দ্রুততার সঙ্গে সম্পন্ন করা হয় এই চিন্তন বৈঠকে তা বিস্তারিত আলোচনা করা হবে। উল্লেখ্য, এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন না পূর্ব ত্রিপুরা আসনের সাংসদ কৃতি সিং দেববর্মা। তা নিয়ে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ পূর্ব ত্রিপুরা আসনে প্রাক্তন সাংসদ বৈঠকে উপস্থিত থাকলেও বর্তমান সাংসদ কেন অনুপস্থিত? তিনি তো শরিক দল থেকে লড়াই করে সাংসদ হননি, তিনি ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়ে সাংসদ হয়েছেন। সুতরাং প্রশ্ন, ভারতীয় জনতা পার্টির এই গুরুত্বপূর্ণ বৈঠকে কৃতি সিং দেববর্মনকে আমন্ত্রণ জানানো হয়নি, নাকি তিনি আমন্ত্রণ পত্র পেয়েও কোনো অদৃশ্য কারণে উপস্থিত হননি? শান্তন টিভি। কৈলাসহরের আরজে মহকুমা হাসপাতালে সদ্যজাত শিশুর মৃত্যুকে ঘিরে ওঠা অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করলেন কর্তব্যরত স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর চিরঞ্জীব দেব। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে তিনি একথা জানান। কৈলাসহরের আরজে মহকুমা হাসপাতালে সদ্যজাত শিশুর মৃত্যুকে ঘিরে ওঠা অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করলেন কর্তব্যরত স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর চিরঞ্জীব দেব। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে তিনি একথা জানান। তিনি বলেন, বুলটি দেবনাথ গত 11 জুলাই হাসপাতালে ভর্তি হন। 12 জুলাই সকালে সন্তান প্রসব হয়। পরবর্তীতে নবজাতকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। 13 জুলাই বিকেলে তাঁর মৃত্যু হয়। কর্তব্যরত চিকিৎসক অভিযোগ করেন, শিশুর মৃত্যু সন্ধ্যায় ঘটলেও তার বাবা দুপুর 12টা নাগাদ সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে আরজিএম হাসপাতালকে দায়ী করেন, যা মিথ্যে ও উদ্দেশ্য প্রণোদিত বলে কর্তব্যরত চিকিৎসকের দাবি। কর্তব্যরত চিকিৎসক আরো জানায়, উনি ধারণা করছেন উনার বিরুদ্ধে এবং হাসপাতালের বিরুদ্ধে এটা একটা চক্রান্ত। উনাকে হাসপাতাল থেকে অন্যথায় বদলি করতে চাইছে। গত 2 বছর ধরে সফলভাবে দায়িত্ব পালন করে চলেছেন তিনি। গত 2 বছর শূন্য থেকে হাসপাতালে উঠে দাঁড়িয়েছে। গত 2 বছরে 1.5 থেকে 2,000 প্রসব হয়েছে, কিন্তু এই ধরনের ঘটনা সামনে আসেনি। বুলটি দেবনাথ, ওয়াইফ অফ মিঠুন বিশ্বাস নামে একটা পেশেন্ট আমার রেগুলার ফলো আপে ছিল। সে অ্যাডমিশন নেয় ব্যথা নিয়ে, লেবার ব্যথা নিয়ে। তো আমি তাকে তৎক্ষণাৎ এসে এক্সামিন করি, আর প্রয়োজনীয় যা মেডিসিনপত্র প্রয়োজন আমি সব প্রেসক্রাইব করে যাই আমার নার্সিং অফিসারদের। সেই মোতাবেক ওরাও প্রয়োজনীয় মেডিসিনপত্র দেন। রুটিন মাফিক আমি রাত্রেবেলা রাউন্ডে আসি। রাউন্ডে আসার পর আমি আবার আমার ব্যথা বাড়ানোর জন্য যে সমস্ত মেডিসিন দেওয়ার প্রয়োজন সেগুলো দিলাম। তারপর একই সময়ে আরও 2টো পেশেন্টের ডেলিভারির ব্যথাও ছিল, ওরাও এর মধ্যে ডেলিভারি, ওই পেশেন্টগুলো ডেলিভারি হয়ে যায়, তাদেরও বেবি সুস্থই ছিল। বাট কোনো একটা কারণে যেটাতে আমি রাউন্ড দিয়ে যাওয়ার পরে আমি বলতে পারি না, তো পেশেন্ট বেবিটা ডেলিভার হলো, কিন্তু ডেলিভার হওয়ার পরে বেবিটা সে কান্না করেনি। তখন ইমার্জেন্সি মেডিকেল অফিসার এসে বেবিটাকে দেখার পরে দেখলো যে একটু তার শ্বাসের সমস্যা আছে, সঙ্গে সঙ্গে তাকে হায়ার সেন্টারে রেফার করে দিল। তো তারা কোনো একটা বেসরকারি নার্সিংহোমে নিয়ে যায়, তো সেখানে তার ট্রিটমেন্ট চলছিল। না, ফোরসেপসটা তো অ্যাকচুয়ালি ব্যবহার করা হয়নি। ফোরসেপস তো ডক্টরই ইউজ করে। যে আমার সিস্টার যে ডেলিভারি করেছে, আমরা নর্মাল ডেলিভারিতে ইপিজেটমি বলে একটা জায়গা থাকে, যেটা আমাদের অনেক সময় নিচের যে বেদেনার রাস্তাটা একটু ছোটো থাকে, বেবি আউট হতে সমস্যা হয়, তার জন্য একটা কাট দিতে লাগে, তো সেটাই ফোরসেপস ইউজ করা হয়। তারপরে তারা বলেছেন যে নার্সরা ডেলিভারি করেনি, জিডিএস স্টাফ কাকলি মালাকার বলে একজন মহিলা ওনার ডেলিভারি করিয়েছেন। না, করে পেটের মধ্যে, সেটাও সম্পূর্ণ মিথ্যে। আমাদের নার্সিং অফিসার 2 জন ছিলেন, ওরাও লেবার রুমে ছিলেন, আর যখন সমস্যা হয়েছিল তখন আমাদের মেডিকেল অফিসার নিচে ছিলেন, ডক্টর দেবনাথ, সেও এসছে। উল্লেখ্য, শিশুর মৃত্যুর সাথে চিকিৎসকের বিরুদ্ধে চক্রান্ত করার প্রশ্ন কোথা থেকে আসলো? চিকিৎসক এটাই বলতে পারছে না কি কারণে শিশুটি জন্মের পর চিৎকার দেয়নি। তিনি শুধু জানিয়েছেন শিশুটি চিৎকার না করায় মেডিকেল অফিসার এসে শিশুটিকে রেফার করে হায়ার সেন্টারে। যাই হোক, স্বাস্থ্য দপ্তর যদি ঘটনার সুষ্ঠু তদন্ত করে তাহলে শিশুর মৃত্যুর পেছনে মূলত কি কারণ সেটা উঠে আসতে পারে বলে ধারণা কৈলাসহরবাসীর। এদিকে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন নার্স ফেরদৌস বেগম, পিঙ্কি সাহা সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা। শান্তন টিভি। বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে আইপিএফটির সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন দলের সভাপতি প্রেম কুমার রিয়াং, সাধারণ সম্পাদক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সহ দলের অন্যান্য নেতৃত্বরা। মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, 2021 সালে এডিসি নির্বাচনের সময় আইপিএফটি চক্রান্তের শিকার হয়েছিল।
সে জায়গা থেকে বর্তমানে তারা অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে। 2026 সালের নির্বাচনের জন্য তাদের প্রস্তুতি অনেকটাই চূড়ান্ত। আসন্ন এডিসি নির্বাচনে তারা পুরো দমে লড়তে প্রস্তুত, কারণ দল থেকে যারা অন্য রাজনৈতিক দলে যোগদান করেছিলেন তারা এখন দলে ফিরছে। তাই আসন্ন নির্বাচনে তারা পৃথক রাজ্য টেম্পারেন্ট এজেন্ডাকে সামনে রেখে লড়াই করতে নামবে বলে জানান তিনি। আরো বলেন, রণকৌশল এখনো চূড়ান্ত হয়নি, দল সিদ্ধান্ত করবে রণকৌশল কি হবে। এদিকে দলের সভাপতি প্রেম কুমার রিয়াং বলেন, সরকারে আছে বলে আইপিএফটি দাবি থেকে সরে যায়নি, তবে পৃথক রাজ্যের দাবি নিয়ে 2018 সালের পর শান্তিপূর্ণ আলোচনা হয়েছে বলে জানান তিনি। তিনি আরও বলেন, আজকের বৈঠক থেকে চূড়ান্ত হয় আগামী দিনের কর্মসূচি সম্পর্কে। এ বৈঠকে উপস্থিত আছে দলের শাখা সংগঠনের নেতৃত্বরাও। আইপিএফটির বর্তমান পরিস্থিতিতে আগামী 2026 স্বশাসিত জেলা পরিষদ নির্বাচন বিগত দিনের তুলনায় 2021 স্বশাসিত জেলা পরিষদ নির্বাচন হয়েছিল, তখন আইপিএফটির বিভিন্ন কারণে, বিভিন্ন ষড়যন্ত্রের কারণে আইপিএফটির সংগঠন দুর্বলতা হয়েছে। কিন্তু 2021 এই স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের তুলনায় আগামী 2026 স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে যথেষ্ট আইপিএফটির ভূমিকা রয়েছে। বর্তমান পরিস্থিতিতে সারা রাজ্যে আমাদের দল বিগত দিনের তুলনায় বর্তমানে অনেক আপগ্রেডেশন হয়েছে। যারা একসময় দল ছেড়ে বিভিন্ন দলে চলে গেছিলেন, তারা পুনরায় সারা রাজ্যের প্রত্যেকটা আমাদের বিভাগীয় কমিটি প্রত্যেক দিনে যোগদান সভা চলছে। যথেষ্ট আমাদের আইপিএফটি দলের আগামী এডিসি নির্বাচনে যথেষ্ট ভূমিকা থাকবে। রণকৌশল কী হবে সেটা আমাদের দল সিদ্ধান্ত নেবে যখন সময় আসবে। আমরাও প্রস্তুতি নিচ্ছি, আমাদের সর্বশক্তি নিয়ে আমাদের দল প্রত্যেক দিনে প্রত্যেকটা প্রান্তে দল সাজানোর ক্ষেত্রে যথেষ্ট দায়িত্ব নিয়ে কাজ করছে। এই আশা রাখছি আগামী এডিসি নির্বাচন আমাদের দলের বিগত দিনের তুলনায় আগামী 2026 নির্বাচন খুব ভালো ফলাফল হবে, সেটা আমাদের বিশ্বাস। মন্ত্রী সুধাংশু দাস বৃহস্পতিবার গোমতী জেলার দুদিনের সফরে যান। জেলা স্তরের প্রাণী সম্পদ বিকাশ দপ্তর, তপশিলি জাতিভুক্ত কল্যাণ ও মৎস্য বিভাগের অধীনে প্রায় এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার উদয়পুর পিআরটিআই কনফারেন্স হলে এই উচ্চ পর্যায়ের পর্যালোচনা সভা হয়। সভার মূল লক্ষ্য বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করা। আজকে আমাদের গোমতী জেলায় 2 দিনের সফরে আমরা এসেছি। আমাদের এই সফরকালে আজকে আমরা প্রথমে রিভিউ মিটিং করব এআরডিডি, ফিশারি এবং এসইএলফেয়ার ডিপার্টমেন্টে। এই রিভিউ মিটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে গত 2024 এবং 25 অর্থ বছরে আমাদের 3 দপ্তরের কি সাকসেস রয়েছে, আমরা কতটা অ্যাচিভমেন্ট করতে পেরেছি, আমাদের ফেইলিউর কী আছে, এই বিষয়ের উপর আলোচনা হবে। এর সাথে সাথে আমাদের চলতি অর্থ বছর অর্থাৎ 25 এবং 26 ফিনান্সিয়াল ইয়ারে আমাদের সরকারের পক্ষ থেকে যে সমস্ত স্কিম বা প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে সেগুলিকে কত দ্রুত বাস্তবায়িত করা যায় এবং মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, এই বিষয়ের উপর বিস্তারিত আলোচনা হবে। উদয়পুর মহকুমা উত্তর চন্দ্রপুর এলাকায় তাঁতুয়া টিলা উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে পরীক্ষার সময় অতিক্রান্ত, অথচ বিদ্যালয় তালা, শিক্ষক শিক্ষিকা অনুপস্থিত, বৃষ্টি ভিজছে ছাত্রছাত্রীরা। গুড গভর্নেন্সের ভেরি গুড শিক্ষক শিক্ষিকা, ঘড়ির কাঁটায় সকাল 11টা, অথচ স্কুল এখনো তালা। পরীক্ষা দিতে এসে বিদ্যালয়ের বাইরে বৃষ্টিতে ভিজতে হচ্ছে ছাত্রছাত্রীদের। এ ছবি উদয়পুর মহকুমার উত্তর চন্দ্রপুর এলাকার তাঁতুয়া টিলা উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ের। জানা যায় 2000 সাল থেকে উদয়পুর মহকুমার উত্তর চন্দ্রপুর এলাকাবাসী দাবি জানিয়ে আসছিল এলাকায় একটি বিদ্যালয় স্থাপন করার জন্য, যাতে করে এলাকার ছেলে মেয়েরা পড়াশোনা করতে পারে। দীর্ঘদিন পর 2009 সালে এলাকায় তাঁতুয়া টিলা উচ্চ বুনিয়াদী বিদ্যালয় স্থাপিত হয়, যার নাম দেওয়া হয়েছিল। স্কুলটি স্থাপিত হওয়ার পর এলাকার ছেলে মেয়েদের এই বিদ্যালয়ে ভর্তির প্রবণতা বাড়ে, কিন্তু গত কয়েক বছর ধরে বিদ্যালয়ের মান নিম্নমুখী হয়ে গেছে। বৃহস্পতিবার বিদ্যালয়ে পরীক্ষা ছিল, কিন্তু সকাল 11টা পর্যন্ত বিদ্যালয় শিক্ষক শিক্ষিকার কোনো দেখা নেই। ছাত্রছাত্রীদের কাছ থেকে জানা যায় বিদ্যালয়ের শিক্ষিকার সংখ্যা 7 জন।
এর মধ্যে শিক্ষক 5 জন ও শিক্ষিকা 2 জন রয়েছেন। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অভিযোগ, নিয়মিতভাবে শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়ে আসেন না। বৃহস্পতিবার বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের ক্লাস পরীক্ষা ছিল। পরীক্ষার সময় ছিল সকাল 11টা থেকে। যথারীতি পরীক্ষা দেবার জন্য ছাত্রছাত্রীরা সময় মতো বিদ্যালয়ে আসলেও সকাল 11টা পর্যন্ত কোনো শিক্ষক বা শিক্ষিকা কি বিদ্যালয়ে আসেননি। বৃষ্টির মধ্যে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের মাঠে দাঁড়িয়ে রয়েছে। তাদের অভিযোগ, প্রায় দিনই বৃষ্টির মধ্যেই তাদের ভিজতে হয়। এ ব্যাপারে প্রধান শিক্ষক মধুসূদন মণ্ডলকে জানানো হলেও তার নিরসনের কোনো ব্যবস্থা নেই। এই সমস্ত খামখেয়ালিপনার জন্য ছাত্রছাত্রীরা এলাকার এই বিদ্যালয় থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। আতুয়াটিলা এসবি স্কুল। কোন ক্লাসে পড়ো তুমি? আমি ক্লাস 7-এ। ক্লাস 7। আজকে কি পরীক্ষা আছে না? হ্যাঁ, আমার পরীক্ষা আছে। স্কুলে 7 দিনে আইসিনি এখনো? না, এখনো আইছে না? এখনো আছে। এখন তো প্রায় 11টা বাজে, এখনো আইছে না। তো বৃষ্টি যে পড়তেছে, তোমরা কি এইভাবে প্রত্যেক সময় দাঁড়ায় থাকতে লাগে? 7 দিনে কি প্রত্যেকদিন এই লেটে আই? হ্যাঁ, দেরি করে আই? তো তোমরা জানাইছো নাকি ওরে? না, কেউ জানাইছি না আমরা। তো এই প্রত্যেকদিন তোমরা শিক্ষকদের কিছু কোনো আইলে তারা না, দাঁড়াই থাকি। সবাই দাঁড়ায় থাকে এইভাবে? মনে করে সাথিলে দাঁড়াতে দিয়ে, তারপরে ওয়ালে নিয়ে দাঁড়াতে। কি নাম হেডমাস্টার? হেডমাস্টার মধুসূদন মণ্ডল। কয়জন শিক্ষক শিক্ষিকা আছে? শিক্ষক হইল 6 জন, 5 জন, শিক্ষিকা 2 জন। তো তোমরা তো এখানে দাঁড়িয়ে রয়েছো, প্রায় 11টা বাজে গেছে। টিচার আইছে না কেন? এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে রয়েছো? তার প্রত্যেকদিন কি টিচার এইভাবে দেরি করে আছে? হেডমাস্টার কি না? মধুসূদন মণ্ডল। তো কয়জন টিচার আছে স্কুলে? শিক্ষক 5 জন আর ম্যাম 2 জন, টোটাল 7 জন। তো তোমরা এই যে বৃষ্টি দিয়ে ভিজতেছো, কিছু ছাত্ররা জানাও না? জানাইলো তারা কিছু করে না। তো এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে রয়েছে, মাস্টার আইসে না? আইসে না? এই হেডমাস্টার কি নাম জানো নি? শোনো শোনো শোনো। দাবি উঠছে, বিদ্যালয়টিকে সঠিকভাবে পরিচালনা করার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ যেন ব্যবস্থা নেয়, সে দাবি জানানো হয়েছে। এখন দেখার বিষয় শিক্ষা দপ্তর কি ব্যবস্থা নেয়, সেদিকে তাকিয়ে আছে এলাকাবাসী। শান্তন টিভি। চুরি যাওয়া ল্যাপটপ ও নগদ টাকা সহ 2 চোরকে আটক করল পশ্চিম থানার পুলিশ। গত 11 জুলাই মেলার মাঠ এডি এন্টারপ্রাইজের উপরে টিন কেটে সেখান থেকে একটি ল্যাপটপ ও নগদ টাকা চুরি করে নিয়ে যায় চোরের দল। পশ্চিম থানার পুলিশ তদন্তে নেমে সিসি ক্যামেরায় চোরের পেছনের দিকটা দেখতে পেয়ে চোরকে শনাক্ত করতে পারে। পরবর্তীতে আগরতলা থেকে চুরি কাণ্ডে যুক্ত এবং সহযোগী 2 জনকে আটক করে পশ্চিম থানার পুলিশ। আটককৃতদের নাম অমিত দেব ও তার সহকারী সজল দেবনাথ। অভিযুক্ত চোর অমিত দেবের আমবাসার বাড়ি থেকে চুরি যাওয়া ল্যাপটপটি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার তাদের আদালতে প্রেরণ করা হবে এবং পুলিশ রিমান্ডের আবেদন জানানো হবে বলে জানান সদর এসডিপিও দেবপ্রসাদ রায়। ধৃত 2 জন আদালত চত্বরে ব্যাটারি চুরি কাণ্ডে জড়িত থাকতে পারে বলে ধারণা পুলিশের। 11 তারিখ রাত্রিবেলা এসডি এন্টারপ্রাইজ মেলার মাঠ একটি দোকানের উপরে ছাদের উপরে হোল করে, ছোট্ট একটা হোল করে চোর ভিতরে ঢুকে একটি ল্যাপটপটি এবং কিছু ক্যাশ টাকা এবং মাউস আর এগুলি কিছু জিনিস নিয়ে যায়। পরবর্তী সময়ে এটা নিয়ে একটি সুনির্দিষ্ট একটি আমরা অভিযোগ পাই এবং তার আগেও আমাদের কাছে আরেকটি অভিযোগ ছিল, সেটা হচ্ছে কোর্ট কমপ্লেক্সের ভিতর থেকে কিছু ব্যাটারি চুরি হয়েছে। এই দুটো ঘটনার উপরে অ্যাকচুয়ালি আমরা ফোকাস করছিলাম। এই ঘটনা ঘটার সাথে সাথে রাত্রিবেলা তো পশ্চিম থানার ওসি বরতুষ দাস এবং বরতলা ফাঁড়ি থানার ওসি শুভজিৎ দেব ওরা একটা টিম তৈরি করে। এতে টিম তৈরি করে প্রাথমিকভাবে যে জিনিসটা পাওয়া যায় সেটা হচ্ছে সিসি ফুটেজ থেকে, মানে ওই দোকানের মাঝখানে যে সিসি, সেখান থেকে যে চুরি করেছে অমিত দেব তার ব্যাক সাইড ছবিটা পাওয়া যায়, পেছনের দিকটা পাওয়া যায়। তো পেছনের দিকটা পাওয়া যাওয়াতে তো এটার উপর ভিত্তি করেই ইনভেস্টিগেশন স্টার্ট হয় এবং খুঁজতে খুঁজতে ওকে ফাইনালি গিয়ে ওকে অ্যারেস্ট করা সম্ভব হয়েছে গতকালকে রাত্রিবেলা। কমলপুর তহসিল অফিসের নয়া ভবনের উদ্বোধন হলো। উদ্বোধন করলেন প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক মনোজ কান্তি দেব। বলা বাহুল্য, বহু পুরনো বিল্ডিংটি ভেঙে প্রায় 30 লক্ষ টাকা ব্যয়ে এই নতুন ভবন তৈরি করে আরডি দপ্তর। ফলক উন্মোচন করে ও ফিতা কেটে উদ্বোধন করা হয়। ছিলেন কমলপুর মহকুমা ম্যাজিস্ট্রেট GS নায়েক, নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা, ভাইস চেয়ারম্যান সুব্রত মজুমদার ও নগর পঞ্চায়েতের সদস্যগণ ও বিভিন্ন আধিকারিকরা। আমরা খুবই আনন্দিত যে কমলপুরের
বহু পুরনো তহসিল অফিস ভেঙে নূতন বিল্ডিং করেছেন। তার জন্য আমি মাননীয় মহকুমা শাসক যিনি রয়েছেন ওনারাও কৃতিত্ব দিতে চাই, ওনারও ভূমিকা রয়েছে। এবং 30 লক্ষ টাকা ব্যয়ে এটা ফার্নিচার সহ বাউন্ডারি ওয়াল সহ টোটাল কস্ট এস্টিমেট কস্ট 30 লক্ষ টাকা পড়েছে। এখন পর্যন্ত সংবাদ এ পর্যন্তই। পরবর্তী যে কোনো আপডেট পেতে চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। নমস্কার।